আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আয়কর রিটার্ন পূরণের আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা মূলত যারা সরকারি চাকরিজীবী আ তাদের জন্য। তারা কিভাবে তাদের আয়কর রিটার্ন পূরণ করবেন সে বিষয়ে একটা সরাসরি আ একটা টিউটোরিয়াল দেওয়ার আমি একটা ঘোষণা দিয়েছিলাম। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতেই আজকের এই ভিডিও আ আনা। তো যাই হোক কথা না বাড়িয়ে আজকে সরাসরি আ মূল টিউটোরিয়ালে চলে যাই। প্রথমত আমরা ওই ই-রিটার্ন এ ঢুকে আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিব। লগইন করার পরে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এখানে লেখা দেখবেন ২৬-২৭ কর্মবর্ষ লেখা আছে। এইখানে রেগুলার রিটার্ন এ ক্লিক করার পরে আমি গত ক্লাসে রিটার্ন সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছি। তো এখানে বলা হচ্ছে ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম যেহেতু তার কোনো পুরোপুরি কোনো করমুক্ত আয় নেই, সেই ক্ষেত্রে এখানে নো থাকবে। আচ্ছা, যেহেতু সে চাকরি ব্যতীত অন্য কিছু করেন না, সেহেতু এখানে আমরা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এ ক্লিক করব। এখানে ইতোমধ্যে ভিডিওটা একটু শর্ট করার জন্য আমি বেশ কিছু কাজ এগিয়ে রেখেছি। এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট ক্লিক করার পরে আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব। আচ্ছা, উনি যেহেতু এখানে বলছে লোকেশন অফ মেইন সোর্সেস অফ ইনকাম। দেখেন এখানে লেখা আছে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম। ইট মিনস যে আপনার ইনকাম সোর্স যেখানে করেন সেটা মানে কোথায়? এটা কি আ আ ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের মধ্যে? এটা কি ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের মধ্যে? নাকি চট্টগ্রাম সিটি কর্পোরেশন? না আদার সিটি কর্পোরেশন না এনি আদার এরিয়া? যদি এটা কোনো সিটি কর্পোরেশনের মধ্যে না হয় তাহলে আমরা কি দেব? এনি আদার এরিয়াতে দেব। আচ্ছা, এখানে ট্যাক্স রিবেটের কথা বলা হচ্ছে যে তার কোনো এই বছরে কোনো বিনিয়োগ আছে কি না? আচ্ছা, আ যে ভদ্রলোকের আমি রিটার্নটা পূরণ করতেছি, উনার দাখিলকৃত আমার কাছে যেসব কাগজপত্র দাখিল করেছেন, দেখলাম যে উনি জিপিএফ কাটান। তো অত্র বছরে যেহেতু উনি জিপিএফ কর্তন করেছেন, সেইজন্য সে রেয়াত পাবেন। রেয়াত প্রযোজ্য। এই কারণে আমরা ইয়েস দিয়েছি। তারপরে আমরা কন্টিনিউ দেব। তারপর বলা হচ্ছে যে এখানে কয়েকটা অপশন আছে যে উনি বেতনটা কিভাবে পান। গভর্নমেন্ট পে স্কেল, পেমেন্ট থ্রু আইবাস প্লাস, প্লাস। বলছে সে সরকারি পে স্কেলে বেতন পান এবং পেমেন্টটা হয় আইবাস প্লাস, প্লাস এর মাধ্যমে। পরেরটা বলা হচ্ছে যে গভর্নমেন্ট পে স্কেল, গভর্নমেন্ট পেমেন্ট নট থ্রু আইবাস প্লাস, প্লাস। যেহেতু আমি আপনাদেরকে আগেই বলে রেখেছি যে উনি সরকারি চাকরি করেন, তবে একটা বিষয় হচ্ছে উনি আইবাসের মাধ্যমে বেতন পান না। সো যেহেতু সে আইবাসের মাধ্যমে বেতন পান না, সেহেতু আমরা এটা দিব দ্বিতীয় অপশনটা গভর্নমেন্ট পে স্কেল, পেমেন্ট নট থ্রু আইবাস প্লাস, প্লাস। যদি আপনি গভর্নমেন্ট পে স্কেল, পেমেন্ট থ্রু আইবাস প্লাস, প্লাস যদি আইবাসের মাধ্যমে বেতন পেয়ে থাকেন তাহলে এটা ক্লিক করবেন। আর উনি যেহেতু আইবাসের মধ্যে বেতন পান না, সেহেতু আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পরে নেম অফ দ্য এমপ্লয়ার মানে উনি কোথায় চাকরি করেন? উনি চাকরি করেন হচ্ছে ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং জনস্বাস্থ্য প্রকৌশলীতে। উনি ডেজিগনেশন হচ্ছে একজন ভিএস লেবার। আচ্ছা, আচ্ছা উনি দাখিলকৃত যে স্যালারি বিবরণী, বেতন বিবরণী, সেই বেতন বিবরণী আমার কাছে দিয়েছেন। সেই বেতন বিবরণী পর্যালোচনায় দেখলাম যে মূল বেতন এখানে একটা বিষয় উল্লেখ খুব মনে রাখা প্রয়োজন। অনেকেই ভুল কমে মাসেরটা দিয়ে দেন, হ্যাঁ? এখানে আমরা যেটা দিব যে আপনি মূল বেতনটা ১২ মাসে ১২ মাসে মোট কত টাকা পান। ঠিক এখানে উনার বেতন বিবরণী থেকে আমি ৳২,৬৯,৮৮০ পেয়েছি। হাউস রেন্ট অ্যালাউন্সে সে পেয়েছে ৳১,০৭,৯৫৮ মেডিকেল অ্যালাউন্সে পেয়েছে সে ৳১৮,০০০ বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স পেয়েছে ৳৪,৪৯৮ ফেস্টিভ্যাল অ্যালাউন্স পেয়েছে ৳৪৪,৯৮০ এবং জিপিএফ ইন্টারেস্ট পেয়েছে সে ৳১,৩২,৬৭২ এবং টিফিন অ্যালাউন্স পেয়েছে ৳২,৪০০। তো আ উনার বেতন বিবরণী থেকে প্রাপ্ত তথ্য আমরা এখানে ইনক্লুড করার পরে আমরা এখানে কিন্তু দেখতে পারবো এমপ্লয়মেন্ট সামারি। এমপ্লয়মেন্ট সামারি যে সে টোটাল কত টাকা বেতন পেয়েছে। সে টোটাল বেতন পেয়েছে আ ৳৫,৮০,৩৮২ এইখানে আ আ এখানে আরেকটা বিষয় খুবই লক্ষণীয় যে উনি যে বেতন বিবরণীটা দাখিল করেছেন, আপনারা একটু মিলিয়ে নিবেন যে উনি যেটা আ বলছেন সেটার সাথে এটা মিল আছে কিনা, হ্যাঁ? এটা না মিলিয়ে নিলে কিন্তু পরবর্তীতে আবার সমস্যা হতে পারে। হ্যাঁ? মিলিয়ে নিবেন, ভুল হতে পারে। তো তারপর আমরা কন্টিনিউ দেব।
কন্টিনিউ দেওয়ার পরে এই যে এখানে বলা আছে যে আমরাও কিন্তু প্রথমে বলেছিলাম যে সে রিবেট পাবে কিনা, আমরা কিন্তু ওখানে ক্লিক করে এসেছিলাম যে হ্যাঁ সে রিবেট পাবে। এখানে যে কয়টা অপশন আছে তার মধ্যে সে জিপিএফ এ টোটাল ৩৬,০০০ টাকা কেটেছে অত্র অত্র বছরে। সো আমরা এখানে অ্যাকাউন্টের ঘরে তার জিপিএফ এর অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিব এবং কন্ট্রিবিউশনের ঘরে কন্ট্রিবিউশন কত টাকায় অত্র বছরে এটা দিয়ে দিব। তারপরে সেভ অ্যান্ড কন্টিনিউ দেব। আচ্ছা, কতটা কতটার ভাষ্য অনুযায়ী যে তার এক্সপেন্স, এটা হচ্ছে আমরা আগে বলেছিলাম এটাকে বলা হয় এক্সপেন্ডিচার আইটি 10B। আইটি 10B-তে আমরা কি কি বিষয়ে থাকে, আইটি 10B-তে সম্পদের বিবরণী এবং খরচের বিবরণীটা থাকে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে তার এখানে খরচের বিবরণীটা উল্লেখ করা হয়েছে, বলা হচ্ছে এক্সপেন্স ফর ফুড ক্লোথিং অ্যান্ড আদার এসেনশিয়ালস। এখানে তার খাবার পোশাকে কত টাকা, অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রে কত টাকা খরচ হয়। কথাটা আমাকে জানিয়েছেন যে তার খরচ হয় 1,80,000 টাকা এবং তার ইউটিলিটি এক্সপেন্স, হাউসের ইউটিলিটি 20,000 টাকা খরচ হয়। এখানে আপনি চাইলে ভেঙে ভেঙে দিতে পারবেন। উনি বলেছে ইলেকট্রিসিটিতে তার 15,000 টাকা আর ফোন ইন্টারনেটে এখানে 5,000 টাকার মতো খরচ হয়। আচ্ছা, তারপরে বলা হচ্ছে ফেস্টিভ্যাল অ্যান্ড স্পেশাল এক্সপেন্স। এখানে উনি বলছে যে ফেস্টিভ্যালে তার 30,000 টাকার মতো খরচ হয়। আর টোটাল এক্সপেন্স তার 2,30,000 টাকা। এখানে একটা বিষয় খুব উল্লেখযোগ্য যেটা আপনাদের মাথায় রাখতে হবে, এখানে কিন্তু পুরো বছরের খরচটা উল্লেখ করতে হয়। এখানে হয়তোবা অনেকেই খরচ দেখে ভাবতে পারেন যে এত খরচ কম হওয়ার কথা না। কিন্তু আপনার আমার কিছুই করার থাকবে না যখন আমি কথা থেকে বুঝিয়েছি যে আপনি এখানে খরচ কম ক্লেম করতেছেন। তো করদাতা যা বলবে সেটা তার সাথে আলোচনা করেই আপনার সমস্ত বিষয় ইনপুট দেবেন। আচ্ছা, সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে তারপরে দেখবেন আমরা যেহেতু 25-26 উনি রিটার্ন দাখিল করেছেন, ইম্পোর্ট অ্যান্ড আউটফিলে যখন ক্লিক করেছি অটোটা ফিল আপ চলে এসেছে। নন এগ্রিকালচার প্রপার্টিতে ওনার হচ্ছে মানে বসত বাড়ি, উনি বলতেছে যে ওনার 22% জমি রয়েছে বসত ভিটা। তো প্রপার্টি টাইপ আমরা ল্যান্ড দিয়ে দিব, কারণ এখানে যে অপশনগুলো দিয়েছে ল্যান্ড বিল্ডিং মানে ভবন না, ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টও না, ফ্লোর স্পেসও না, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ফ্ল্যাট রিসোর্স মানে একটা জমির মধ্যে বিল্ডিংও আছে, ফ্ল্যাটও আছে, ফ্লোর স্পেস আছে, এরকম না, এরকমও না ওনার বসত ভিটা। সো আমরা এখানে ল্যান্ড দিব, হোম স্টেটমেন্ট লিখে দিয়েছে ডিসক্রিপশনটা যে জমির বর্ণনা এবং জমির লোকেশনটা কোথায়। ওনার ব্যক্তিগত নিরাপত্তার কারণে আমি এখানে তার লোকেশনটা উল্লেখ করছি না, আমি পরবর্তীতে এখানে দিয়ে দিব। ওনার দাখিলকৃত যে ডকুমেন্ট অনুযায়ী দেখলাম যে এটা ওনার পারচেস করা 22 ডিসেম্বর এবং ওখানে দলিল মূল্য প্লাস রেজিস্ট্রেশন অন্যান্য খরচ সহ উনি বলেছেন যে 22 লক্ষ টাকার মতো। তো ওনার কথা মতোই 22 লাখ টাকা দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে ফাইন্যান্সিয়াল অ্যাসেটে এখানে প্রভিডেন্ট ফান্ডে আমি বলেছিলাম নেম অফ দ্য এমপ্লয়ার মানে কোন প্রতিষ্ঠানের এ থেকে জনস্বাস্থ্য প্রকৌশলী থেকে কাটে। তো এটা হচ্ছে জিপিএফ আর অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা ওটা দিয়ে দিবেন, আমি ওটা দিয়ে দিয়েছি যেটা জিপি উল্লেখ করেছিলাম। আর এখানে ব্যালেন্স অ্যামাউন্ট। আচ্ছা, এখানে একটা উল্লেখ বিষয় হচ্ছে এখানে দেখাচ্ছে যদিও 15,01,152 টাকা, কিন্তু উনি আমাকে যে স্টেটমেন্ট দিয়েছেন স্টেটমেন্টের সাথে মিলছে না, মানে তার মানে হচ্ছে গতবার উনি একটু ভুল করেছে। সেই হিসেবে ওনার এখন ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 11,69,725 টাকা। হ্যাঁ, উনি ওনার কোনো আর অন্য কোনো বিনিয়োগ নেই আমাকে জানিয়েছেন এবং 25-26-এর রিটার্ন দেখে তাই মনে হয়েছে। গোল্ড এবং ডায়মন্ড উনি দাবি করেননি, ফার্নিচারও উনি দাবি করেননি, ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস। যদি আপনার গোল থেকে থাকে গোল দেখাবেন এবং বর্তমান এই অর্জন যখন হয়েছিল এই স্বর্ণের অর্জন মূল্যটা দিয়ে দিবেন। ফার্নিচারের ক্ষেত্রে ফার্নিচার যে পরিমাণ আপনার ফার্নিচার ইকুইপমেন্ট বা ইলেকট্রনিক্স রয়েছে সেগুলোর একটা বাজার মূল্য দিয়ে দিবেন। আচ্ছা, ক্যাশ অ্যান্ড আউটসাইড বিজনেস, এখানে আমি গত ক্লাস আপনাদেরকে বলেছিলাম যে নোট অ্যান্ড কারেন্সিতে হচ্ছে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করতে পারি। তো যিনি করদাতা উনি বলছেন যে ওনার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, যেহেতু উনি আমাকে বলছেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই সেহেতু আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিচ্ছি না, ক্যাশ ইন হ্যান্ডে আমি আগে আসতেছি না। আচ্ছা, উনি বলেছেন যে ওনার কোনো লায়াবিলিটিসও নেই, সো আমরা এখানে কোনো কাজ করছি না। আউটফ্লো ওনার এই বেতন ছাড়া আর কোনো তার ইনকাম নেই, সেহেতু
আমরা এই সোর্স অফ ফান্ডে আর কোনো রিসিপ্ট হবে না, এবং খরচ 2,30,000 টাকা, এর বাইরে আর কোনো তার খরচ নাই। আর গত বছর তার নেট অ্যাসেট ছিল 46,33,154 টাকা। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমি যদি তার হাতে কয় টাকা আছে ওটা উল্লেখ করে এখানে দিই তাহলে মিলবে না। তাহলে আমরা একটা কৌশল নিতে পারি। কৌশলটা হচ্ছে এটা ব্ল্যাঙ্ক রেখে দিব, সমস্ত ঘর পূরণ করে ব্ল্যাঙ্ক করে এই যে এখানে 16,13,818 টাকা এটা উল্লেখ করে এখানে আমরা দিয়ে দিব। দেখেন, দিয়ে দিলে এটা মিলে যাবে, জিরো চলে আসছে। ঠিক আছে, দেখেন আমি আর কোথাও কোনো পরিবর্তন আনি নাই। আচ্ছা, করার পরে তারপরে সেভেন কন্টিনিউ দিব। সেভেন কন্টিনিউর পরে এটা হচ্ছে ক্যালকুলেশন শিট, এই যে দেখেন উপরে লেখা আছে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট। ক্যালকুলেশন শিটে তার কোনো ট্যাক্সেবল ইনকাম নেই। আচ্ছা, কোনো ট্যাক্সেবল ইনকাম নেই যেহেতু, এবং তার কোনো সোর্স ট্যাক্সও নাই। হ্যাঁ, আপনারা যদি দেখতে চান যে যেহেতু তার আয় বাসের মধ্যে বেতন হয় না, সেহেতু আমরা বেতন থেকে তার উৎস কর্তন দাবিও করতে পারি না। আচ্ছা, তারপর আমরা একটু যাই যে দেখি আসে কিনা। হ্যাঁ, ক্লেম সোর্স ট্যাক্স, এই যে স্যালারি আয় বাসের মাধ্যমে, যেহেতু ওনার কোনো স্যালারি আয় বাসের মাধ্যমে আসে না, সেহেতু এখানে আমি, আচ্ছা এখানে আহ, আমি একটা অ্যামাউন্ট দিই, যেমন 5,000 টাকা। হচ্ছে না। আচ্ছা, তারপরে স্যালারি, আদার্স। আদার্স দিলে আমাকে চালান নাম্বার দিতে হবে। হ্যাঁ, তো এখানে যেহেতু উনি চালান নাম্বার বা অন্য কোনো কিছু দেন নাই, সেই ক্ষেত্রে আমি এইখানে আর আহ, না সময় নষ্ট না করি। আচ্ছা, তারপর আমরা চলে যাই ওই পাতাতে। পাতাতে গিয়ে যেহেতু এইখানে আর কোনো অপশন নাই এবং তার কোনো ট্যাক্সও আসে না, হ্যাঁ, সেহেতু আমরা প্রসিড টু অনলাইন রিটার্ন দিয়ে আমরা সরাসরি চলে যেতে পারি। আমরা সরাসরি চলে যেতে পারি। ঠিক আছে, তো আশা করি আপনারা পরবর্তী রিটার্নগুলো আপনারা এইভাবে করতে পারবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং পরবর্তীতে অন্য কোনো ভিডিও অবশ্যই নিয়ে আসবো। সেক্ষেত্রে ব্যবসা রিটার্নগুলো কীভাবে করতে হয়, একজন বেসরকারি চাকরিজীবীর রিটার্ন কীভাবে করতে হয়, ফার্মের রিটার্ন কীভাবে করতে হয়, সেই বিষয়ে বিস্তারিত ভিডিও আসবে একটা পর একটা। তো আশা করি ধৈর্য ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। আশা করি আমরা আপনাদেরকে নিরাশ করব না। আমাদের পরিবারে যুক্ত হওয়ার জন্য এবং এই পুরো এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।